হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ গল্প ভূতের আড্ডা, যেখানে আমি আপনাদের সাথে এমন কিছু ভৌতিক ঘটনা শেয়ার করে থাকি যে গল্পগুলো বইতে লেখা কোনো কল্প কাহিনী নয়। এই ঘটনাগুলো বাস্তব জীবনে কারোর না কারোর সাথে ঘটেছে। যদি আপনারাও আপনাদের জীবনের সত্যি ভৌতিক ঘটনা অথবা অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে ডেসক্রিপশনে দেওয়া মেল আইডিতে গল্প লিখে পাঠাতে পারেন। আমি অবশ্যই আমার চ্যানেলে ওই গল্পগুলোকে শেয়ার করব। সো উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস জাম্প ইনটু টুডেজ স্টোরি। আজকের গল্পটা আমার সাথে আমার এক বন্ধু শেয়ার করেছে। ও আবার আমার বর্তমান প্রতিবেশীও, মানে আমরা এক পাড়াতেই থাকি। তবে আমি এখানে ওর নামটা রিভিল করছি না, শুধু গল্প বলার সুবিধার্থে ওকে আমি পার্থ বলে সম্বোধন করব। ঘটনাটি প্রায় 16-17 বছর আগে পার্থর সাথেই ঘটেছিল, তাও আবার এই পাড়াতেই। তখন যদিও আমি এখানে থাকতাম না। পার্থ তখন কলেজে পড়তো। ছোটবেলা থেকেই ওর খেলাধুলার প্রতি খুব ঝোঁক ছিল। পাড়ার ক্লাবের ফুটবল এবং ক্রিকেট দুটো টিমের হয়েই ও খেলতো এবং দুটো খেলাতেই ও যথেষ্ট নাম ডাকছিল। ওর ক্লাবের হয়ে অনেক টুর্নামেন্ট খেলেছে ও। মাঝে মধ্যে ওদের পার্শ্ববর্তী এলাকার যে ক্লাবগুলো ছিল ওখান থেকে ওর ডাক আসতো। বিভিন্ন টুর্নামেন্টের জন্য ওই ক্লাবগুলো ওকে হায়ার করত। তো বুঝতেই পারছেন, প্লেয়ার হিসাবে পার্থ এলাকায় খুব ফেমাস ছিল। তবে সারাক্ষণ খেলাধুলো নিয়ে থাকতো বলে বাবা মার কাছে খুব বকাও খেতে হতো পার্থকে। বিশেষ করে যখন টুর্নামেন্ট খেলতে যেত তখন মাঝে মধ্যে বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যেত, আর তখন বাবার বকার হাত থেকে ওর বাঁচার কোনো উপায় ছিল না। এরকমই একবার ওদের পাশের পাড়ার এক ক্লাব থেকে ওর ডাক আসে ওদের পাশের ডিস্ট্রিক্টের একটা বড় ক্লাবে বিশাল বড় ক্রিকেট টুর্নামেন্ট খেলার জন্য। দিনটা ছিল রবিবার। সকালবেলায় একটা ম্যাটাডোর করে ক্লাবের সদস্যরা সমস্ত প্লেয়ারদেরকে নিয়ে চলে যায় টুর্নামেন্ট খেলার জন্য। সারা দিন ধরে বিভিন্ন রাউন্ড খেলে ওরা কোয়ালিফাই করে ফাইনাল খেলার জন্য। ফাইনাল ম্যাচে ওদের অপোনেন্ট ছিল ওই অর্গানাইজার ক্লাবের লোকাল টিম। হাড্ডাহাড্ডি ম্যাচের পরে পার্থরা ফাইনাল ম্যাচ জিতে যায়। এর ফলে পার্থদের টিম মেম্বারদের আনন্দের শেষ ছিল না। ম্যাচ শেষ হতে হতে এমনি অনেক রাত হয়ে গিয়েছিল। তার মধ্যে জেতার আনন্দে ওরা এতটাই মশগুল ছিল যে আরও অনেকটা দেরি হয়ে যায়। ফেরার সময় হাইরোডের ধারে এক ধাবায় গাড়ি দাঁড় করিয়ে ওদের সমস্ত প্লেয়ারদের পেট ভরিয়ে খাবার খাওয়ায় ওদের ক্লাব কর্তৃপক্ষ। খাওয়া দাওয়া শেষ করে ওরা আবার রওনা দেয় ওদের বাড়ির উদ্দেশ্যে। ফাইনালি ওরা যখন ক্লাবের সামনে এসে পৌঁছায় তখন প্রায় রাত 1টা বেজে গেছে। পার্থর বাড়ি এখান থেকে প্রায় 2 কিলোমিটার। যদিও ফেরার সময় একটা টেলিফোন বুথ থেকে বাড়ির ল্যান্ডলাইনে ফোন করে ও জানিয়ে দিয়েছিল যে ওর বেশ খানিকটা দেরি হয়ে যাবে। তবে এতটা যে দেরি হবে সেটা ও ভাবতেও পারেনি। তাই গাড়ি থেকে নেমে ও আর কারোর সাথে কথা না বাড়িয়ে বাড়ির দিকে হাঁটা শুরু করে। হেঁটে হেঁটে ও যখন এগোচ্ছিল ও তখন আফসোস করছিল যে সকালবেলায় যদি সাইকেলটা নিয়ে আসতো তাহলে এই রাতে বাড়ি ফিরতে ওর আর অসুবিধা হতো না। কিন্তু এখন আর কি করার আছে। চারিদিক পুরো নিস্তব্ধ ও জনমানবহীন। এলাকার সমস্ত বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। শুধুমাত্র রাস্তার কিছু কুকুর ছাড়া বাইরে কেউই নেই। পার্থ এমনিতেই খুব সাহসী ছেলে, তাই কোনো রকম চিন্তাভাবনা ছাড়াই বাড়ির দিকে ও এগোচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই ও ওর এলাকার সীমানার মধ্যে পৌঁছে গেল। ও যে এলাকায় থাকে সেখানে মেন রাস্তাটা 1/2 কিলোমিটারের মতো লম্বা এবং সোজা। ওই রাস্তার ডান দিক এবং বাদিক দিয়ে বেশ কয়েকটি বাইলেন ছিল। এই বাইলেনগুলোকে 1 নম্বর বাইলেন, 2 নম্বর বাইলেন এরকমভাবে নামকরণ করা ছিল। পার্থ থাকতো 5 নম্বর বাইলেনে। ও যখন 1 নম্বর বাইলেন ক্রস করছিল তখন হঠাৎ করেই এই দিকটায় লোডশেডিং হয়ে যায় এবং আচমকা অন্ধকার নেমে আসাতে পার্থর গাটা একটু ছমছম করে ওঠে।
কিন্তু ও দেখতে পায় 5 নম্বর বাইলেন থেকে সোজা রাস্তায় ইলেকট্রিসিটি রয়েছে। ও মনে মনে একটু আশ্বস্ত হলো এই ভেবে যে এদিকটায় লোডশেডিং হলেও ওর বাড়ির দিকে ইলেকট্রিসিটি রয়েছে। হাঁটতে হাঁটতে ও যখন 1 নম্বর বাইলেন ক্রস করে 2 নম্বর বাইলেনের দিকে যাচ্ছিল, তখন ও দেখতে পেল দুজন লোক সোজা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে। যেহেতু 5 নম্বর রাস্তার ওই দিকে স্ট্রিট লাইটগুলো জ্বলছিল, তাই ও স্পষ্ট দুজনকে দেখতে পাচ্ছিল, কিন্তু ওরা যে কারা ছিল সেটাও বুঝতে পারছিল না। যাই হোক, ব্যাপারটাকে অত গুরুত্ব না দিয়ে পার্থ নিজের মতো হাঁটতে লাগলো। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ও খেয়াল করলো যে ওই লোক দুটো যত সামনের দিকে এগোচ্ছে, মনে হচ্ছিল যেন ওরা দুজন ধীরে ধীরে লম্বা হয়ে যাচ্ছে। ব্যাপারটা বুঝতে না পেরে ভালোভাবে খেয়াল করার চেষ্টা করলো পার্থ। ও যতক্ষণে 3 নম্বর বাইলেনের সামনাসামনি চলে এলো, ততক্ষণে ওই লোক দুটো প্রায় 4 নম্বর বাইলেনের কাছাকাছি চলে এসেছিল, এবং এবারও স্পষ্ট দেখতে পাচ্ছিল যে লোক দুটোর আয়তন অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। আর একটা অদ্ভুত জিনিস যে ওদের কোনো ছায়াই নেই, যেটা পার্থ আগে খেয়াল করেনি। এই ব্যাপারটা খেয়াল হতেই পার্থর শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। ও কেমন যেন কেঁপে উঠল একবার, খানিকটা ঘাবড়ে এক জায়গায় দাঁড়িয়ে পড়ল। কোনো মতেই আর এক পাও এগোতে সাহস পাচ্ছিল না। পার্থ দাঁড়িয়ে গেল, উল্টো দিক থেকে আসা দুজন কিন্তু তখনও এগোচ্ছিল এবং প্রায় অনেকটা কাছাকাছি চলে এসেছিল। পার্থ তখনও 3 নম্বর বাইলেনের মুখে দাঁড়িয়ে আছে, আর ওরা প্রায় 4 নম্বর বাইলেনের কাছাকাছি, কিন্তু এখনও পার্থ ওদের মুখ স্পষ্টভাবে দেখতে পাচ্ছিল না। এবারও বুঝতে পারল ওই দুটো লোক ছায়ামূর্তি ছাড়া আর কিছুই নয়। ওই দুই ছায়ামূর্তি লম্বা হতে হতে এতটাই বড় আকার ধারণ করেছিল যে রাস্তার পাশে থাকা একটা বড় গাছের প্রায় সমান হয়ে গেছিল। মুহূর্তের মধ্যে ওই দুটো ছায়ামূর্তি গাছের ডালে উঠে গেল। এটা দেখে পার্থ এতটাই ভয় পেয়ে গেছিল যে আর সোজা না এগিয়ে 3 নম্বর বাইলেনের ডান দিকে রাস্তায় ঢুকে পড়ে রুদ্ধ শ্বাসে দৌড়াতে শুরু করলো। ভিতরের গলি দিয়ে অবশেষে ও পৌঁছালো বাড়ির সামনে। এবার ও জোরে জোরে কলিং বেল বাজাতে শুরু করলো। যেহেতু অনেক রাত হয়ে গেছিল, ওর বাড়ির সবাই ততক্ষণে ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ করে এত ঘন ঘন কলিং বেল বাজতে শুনে ওর বাবা একটু বিরক্ত হয়ে ঘুম থেকে উঠে দরজা খোলে। পার্থ তখন বাইরে ভয়ে দাঁড়িয়ে কাঁপছিল। পার্থর বাবা পার্থকে বকতে যাবে, তখনই উনি খেয়াল করলো যে ছেলে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে রয়েছে, তাই ওকে ধরে ঘরে ঢুকিয়ে জানতে চায় যে কি হয়েছে। পার্থ কিছুক্ষণ জোরে জোরে নিঃশ্বাস নিয়ে তারপরে শান্ত হয় এবং বাবাকে পুরো ঘটনাটা বিস্তারিত বলে। পার্থর বাবা ওকে কিছুক্ষণ বুঝিয়ে তারপরে ওকে ফ্রেশ হতে পাঠায় এবং বিছানায় শুইয়ে দেয়। সেদিন রাতে ভালো করে ঘুম হয়নি পার্থর। সকালবেলায় ঘুম থেকে উঠে ও আগের দিন রাতের কথা চিন্তা করতে থাকে এবং ওর তখন এটা খেয়াল হয় যে গাছটায় ওই ছায়ামূর্তি দুটো উঠে গেছিল, ওই গাছের পাশের বাড়িটা ওর এক বন্ধু চঞ্চলের। চঞ্চলরা প্রায় 2 বছর আগে ওই বাড়িটি কিনেছিল। ওই দিন বিকেলবেলার দিকে পার্থ যখন মাঠে খেলতে গেছিল, তখন চঞ্চলের সাথে ওর দেখা হয়। পার্থ চঞ্চলের কাছে গিয়ে জিজ্ঞেস করে, হ্যাঁ রে চঞ্চল, তোদের বাড়িতে কি কোনো ভুতুড়ে প্রবলেম আছে? পার্থর মুখে হঠাৎ করে এই কথাটা শুনে চঞ্চল একটু ঘাবড়ে গিয়ে পার্থর মুখের দিকে তাকায় আর জিজ্ঞেস করে, কেন এরকম জিজ্ঞেস করছিস কেন? পার্থ আবার জানতে চায়, আরে বল না, তোদের বাড়িতে কি কোনো ভুতুড়ে ঘটনা ঘটে? এরকম অদ্ভুত প্রশ্ন শুনে চঞ্চল একটু আমতা আমতা করতে থাকে। ব্যাপারটা বুঝতে পেরে পার্থ এবার গতকাল রাতের পুরো ঘটনাটা চঞ্চলকে শোনায়।
পুরো ঘটনাটা শুনে চঞ্চল আরও ঘাবড়ে যায়। এবার ও যেটা বলে সেটা শুনে পার্থর পায়ের তলার মাটি সরে যায়। চঞ্চল বলতে থাকে, আমরা যখন 2 বছর আগে বাড়িটা কিনেছিলাম তখন ব্যাপারটা স্বাভাবিকই ছিল, কিন্তু কয়েকদিন যেতে না যেতেই কিছু অদ্ভুত ঘটনা লক্ষ্য করি আমরা। বাড়ির পাশে রাস্তা লাগোয়া যে নিম গাছটা আছে, আর ওই নিম গাছের পাশে মিউনিসিপ্যালিটির একটা টিউবওয়েল আছে, মাঝে মধ্যেই রাত্রেবেলায় ওই গাছের ডালে অদ্ভুত রকমের আওয়াজ শোনা যায় এবং কখনো কখনো টিউবওয়েল চাপার আওয়াজ শুনতে পেতাম আমরা। প্রথম ভাবতাম বাঁদরের উপদ্রব, কিন্তু ব্যাপারটা আমাদের কাছে তখনই অস্বাভাবিক হয়ে যায় যখন একদিন রাত 12টার পরে আমার বাবা ব্যালকনিতে দাঁড়িয়েছিল। তখনই হঠাৎ টিউবওয়েল চাপার আওয়াজ উনি শুনতে পান, কিন্তু টিউবওয়েলের দিকে তাকিয়ে উনি দেখতে পান ওখানে কেউ নেই। হঠাৎ করে দুটো কালো ছায়ামূর্তি প্রকট হয় এবং ওই নিম গাছের গা বেয়ে উপরে উঠে যায়। এটা দেখে বাবা ভয়ে হুড়মুড় করে ঘরে ঢুকতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যায় এবং পায়ে প্রচণ্ড চোট পায়। তখন থেকে আমার বাবা এই বাড়িটা বিক্রি করার জন্য লোক খুঁজছে। আমরা আর এইখানে থাকবো না, নতুন বাড়ি কিনে এখান থেকে চলে যাব। আর তুই আজকে যা বললি তাতে তো আমি পুরো শিওর যে সত্যি সত্যি ওই গাছে কোনো অশরীরীর ছায়া রয়েছে। তো আজকের গল্পটা এই পর্যন্তই। প্রথমেই বলেছিলাম যে পার্থ আমার প্রতিবেশী, অর্থাৎ বুঝতেই পারছেন আমি বর্তমানে ওই পাড়াতেই থাকি যেখানে এই ঘটনাটা ঘটেছিল। তবে চঞ্চলরা যে বাড়িতেই থাকতো সেই বাড়িটা এখন আর ওখানে নেই। ওখানে ওই বাড়ি ভেঙে বিশাল বড় ফ্ল্যাট বাড়ি তৈরি হয়েছে এবং সেই সুবাদে ওই নিম গাছটাকেও অনেক বছর আগেই কেটে ফেলা হয়েছিল। আর কর্পোরেশনের টিউবওয়েল তো এখন দেখাই যায় না, তাই ওখানে ওই টিউবওয়েলটাও নেই। তবে এখনও যেটা রয়ে গেছে সেটা হলো পার্থর মনের সেই রাতের ভয়ঙ্কর ভৌতিক অভিজ্ঞতা। আশা করি আজকের গল্পটা আপনাদের ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনাদের জন্য আরও নতুন নতুন গা ছমছমে ভৌতিক ঘটনা অপেক্ষা করছে। ভিডিও শেষ করার আগে একটা কথা বলে রাখি যে যেহেতু এই সকল ঘটনার সত্যতা যাচাই করা সম্ভব নয় এবং আমিও আমার চ্যানেলে কোনো রকম অন্ধবিশ্বাস বা অলৌকিক ঘটনাকে প্রমোট করি না, তাই আশা করব আপনারাও এই গল্পগুলোকে শুধুমাত্র এন্টারটেনমেন্টের বিষয়বস্তু হিসেবে গ্রহণ করবেন এবং এর গা ছমছমে ব্যাপারটাকে উপভোগ করবেন। তাহলে আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।